আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন সময় এই যে পিএলসির যেই পাওয়ার সাপ্লাইগুলো থাকে সেগুলো নিয়ে বিভিন্ন সময় প্রবলেমে পড়ি। এগুলো দেখা যায় পাওয়ার আসে না, তো অনেক সময় দেখা যায় রান মোডে যায় না, অনেক সময় দেখা যায় কোনো ইনপুট আউটপুট কাজ করে না। এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের একটা ভিডিও, যেটা হলো গিয়ে আমরা দেখবো যে S7-200CN মডেলের একটা পাওয়ার সাপ্লাই আমরা কীভাবে সমাধান আনছি। হ্যাঁ, তো এইটা আমি সমাধান করিনি, আমাদের এখানে যে ট্রেনিং করতেছে এরকম স্টুডেন্টরা সমাধান করছে। তো এইটা আমি আপনাদেরকে মানে কি বলে দেখানোর চেষ্টা করব যে আসলে কীভাবে সমাধান করছে এবং কত সহজ হয়েছিল। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এই সহজ ওয়েগুলোকে আপনাদের ট্রেনিং সেন্টার থেকে শিখতে হবে। আপনাকে খুব বেশি প্রেশার নিয়ে ট্রেনিং সেন্টারে এই যেগুলো লক্ষ লক্ষ যে কম্পোনেন্ট থাকে সেই বিষয়গুলো যদি আপনি জানতে চান বা এই লক্ষ লক্ষ কম্পোনেন্ট যদি চিনতে চান, তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না ফিল্ডে। হ্যাঁ, ফিল্ডে কাজ করার জন্য যে জিনিসটা লাগবে সেটা হলো আপনাকে অভিজ্ঞতা নিতে হবে। অভিজ্ঞতা, হ্যাঁ, অভিজ্ঞতার শেষ কিছু নেই, অভিজ্ঞতার বিকল্প কোনো কিছু হতে পারে না। তো এইখানে আমরা এই জিনিসটাকেই আজকে দেখব যে অভিজ্ঞতা দিয়ে আমরা আসলে কীভাবে খুব সহজে সমাধানগুলো খুঁজে পেতে পারি। ঠিক আছে, এখানে আমরা আগে জিনিসটাকে দেখি যে এটাকে পাওয়ার আছে কিনা। এই যে পাওয়ার সাপ্লাইটা, এই যে নিচেরটা পাওয়ার সাপ্লাইটা পাওয়ার আছে কিনা সেটা একটু দেখি আমরা। হ্যাঁ, দেখার জন্য আমরা যেটা করব সেটা হলো এর নিচে আমরা একটা কার্ড দিয়ে নিই, যার মাধ্যমে আমরা আসলে আচ্ছা, এখান থেকে আমরা এটা দিয়ে নিই। হ্যাঁ, এই যে দিলাম। এখন যদি আমরা পাওয়ার দিই এটাকে, দেখেন সিরিজ লাইন দিলাম, এই দেখেন পাওয়ার চলে আসছে। ওকে, এই যে রান মোডে গেছে, আমি চাইলে এটাকে স্টপ করতে পারি। তার মানে আমার এটা কাজ ঠিক আছে, তাই না? এই যে আমি রান করলাম, স্টপ করলাম, সব কিছু করতে পারতেছি। এই হলো ওই পিএলসিটার ক্যাচিং, দেখতে পাচ্ছেন? এই হলো পিএলসিটার ক্যাচিং। হ্যাঁ, এটা S7-200 এবং এর এই যে আছে এখানে 216 2BD23OX88। হ্যাঁ, এইটা হলো OXB8, এটা হলো এটার মডেল নাম্বার, পার্ট নাম্বার। তো এইটা আমরা কীভাবে রিপেয়ার করতে সেই জিনিসটা দেখবো। পাওয়ার সাপ্লাই বলতে আমরা কী বোঝাচ্ছি এখানে? পাওয়ার সাপ্লাই বলতে বোঝাচ্ছি আমরা এই যে এই পার্টটাকে আমরা পাওয়ার সাপ্লাই বোঝাচ্ছি। এখানে কয়টা পার্ট থাকে একটা পিএলসিতে? একটা পিএলসিতে মূলত 3টা পার্ট থাকে। একটা সিপিইউ পার্ট, মানে যেটার ভিতরে আসলে প্রোগ্রামটা থাকে, ওই ধরনের পার্ট থাকে একটা, এবং একটা থাকে পাওয়ার সাপ্লাই পার্ট। আর পাওয়ার সাপ্লাই পার্টগুলো যেগুলো আছে, এই যে এই এসএমপিএস পার্ট, এই পার্টটাই সবচেয়ে বেশি নষ্ট হয় এবং এই পার্টটার জন্য বেশিরভাগ পিএলসি চেঞ্জ করতে হয়। তো দেখেন এখনও ক্রিম লেগে আছে, বা আমরা যে সোল্ডারিং করছি, এই কাজের সোল্ডারিং যে করছে সেগুলোর জন্য এখানে এই প্রিন্টিং পড়ে আছে। তবে একটু কাজ এখানে ভুল হয়েছে, সোল্ডারিংটা খুব ভালোভাবে হয়নি। তো এটা আসলে স্টুডেন্ট করছে, তো এই জন্যে। যাই হোক, ও আস্তে আস্তে সোল্ডারিংয়ের এক্সপিরিয়েন্সগুলো পেয়ে যাবে এবং কাজ শিখতে গেলে তো অবশ্যই নতুন অবস্থায় নতুনত্ব থাকবেই। মজার বিষয় হলো এই পিএলসিটা কী হয়, এই পিএলসিটার যে পাওয়ার সাপ্লাই, এই যে পিএলসিগুলো থাকে, এগুলোর পাওয়ার সাপ্লাইগুলো এসি ইনপুট ঢুকে, এগুলো ডিসি আউটপুট বের করে, এবং অথবা দেখা যায় ডিসি কয়েক স্টেপে আউটপুট বের করে, যেমন 12 ভোল্ট, 24 ভোল্ট, 5 ভোল্ট, এবং এর যে ওয়ারিং সের সাথে দেখা যায় অনেক সময় চপার ভোল্টেজও থাকে। ওকে, তো এই ধরনের কাজগুলোকে আমরা সমাধান করার জন্য এখানে কিছু পার্টস সম্পর্কে আমরা ধারণা নেই। দেখেন কোন পার্টসটাকে কী বলা হয়। হ্যাঁ, এখানে মেইন যে ভোল্টেজটা সেটা 2টা লাইন দিয়ে ঢুকে, সেই 2টা লাইন হলো এই 2টা, এবং এরপরে যেটা আছে এটা ফিউজ আছে, এরপরে ক্যাপাসিটার আছে, ইন্ডাক্টর আছে, তারপরে দেখা যায় এনটিসি আছে, পিএফ আছে, রেকটিফায়ার আছে, ক্যাপাসিটার আছে, এরপরে আছে এই একটা আইসি। এই আইসিটা মূলত আমার কি করতেছে, এই চপারকে সুইচিং ভোল্টেজ দিচ্ছে। এই যে এটা চপার মানে ডিসি ট্রান্সফর্মার, এই ডিসি ট্রান্সফর্মারটাকে মেইন যেই ভোল্টেজটা, সেই ভোল্টেজটা দিচ্ছে কে, আমার এই আইসিটা। এখন এই যে ভোল্টেজটা দিচ্ছে, সে দেখা যায় এখান থেকে ভোল্টেজটা সুইচিংয়ের মাধ্যমে দিচ্ছে, তাই না? সে বারবার সুইচিং করে এটাকে দিচ্ছে, এবং হাই স্পিড সুইচিংয়ের মাধ্যমে। তো হাই স্পিড সুইচিংটা করে মূলত এই যে একটা আইসি দেখতেছেন, এই আইসিটা এটাকে সুইচিং করতে সাহায্য করে, এবং সেই সিগন্যালটা কার কাছে পাঠায়? এই আইসির কাছে পাঠায়। আর এই আইসি সেই সিগন্যাল অনুযায়ী সুইচিং হতে থাকে। আর এ কিন্তু আউটপুট যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজটাকে বুঝতে পারে যে আউটপুটে আসলে কত ভোল্ট আছে, আমার দেওয়া লাগবে কত ভোল্ট। এটার কারণটা কি, এখানে অনেক সময় দেখা যায় আমরা পিএলসিতে ইনপুট 100 ভোল্ট দিব, তখনও আমাদের এখানে আউটপুট 24 ভোল্ট অথবা 12 ভোল্ট বের হবে। 2 স্টেপে বের হোক, 3 স্টেপে বের হোক, সেটা আলাদা ব্যাপার। বাট যেভাবে বের হোক, সেই ভোল্টেজটা ফিক্সড বের হবে। এখানে যে ভোল্টেজটা বের হবে সেটা ফিক্সড। হ্যাঁ, আর ইনপুটের ভোল্টেজটা ভেরিউস হবে। মনে করেন ইনপুটে অনেক সময় 120 ভোল্ট দিব, 200 ভোল্ট দিব, 150 ভোল্ট দিব, এই ধরনের ভোল্টেজগুলো যখন দিব,
এই এসএমপিএসগুলোর কাজ হলো সে অটোমেটিক্যালি ভেরিউস করে আউটপুট ভোল্টেজটাকে লিমিটেড করে দিবে। ওকে, তো এই কাজটাই মূলত এই সেন্সরটা করবে, এবং এই সেন্সরটাকে সাহায্য করবে কে? এই যে একটা কাপলার আছে, এই কাপলারটাই এই সেন্সরটাকে এই সাহায্যটা করবে। এই কাপলার আবার এই সেন্সটা কার কাছে পাঠাবে? এই সেন্সটা পাঠাবে কাপলারটা মূলত এর কাছে। ওকে, এর কাছে পাঠাবে। আইসি থেকে প্রথমে সে সেন্স নিবে, আবার সে সেন্সটা আইসির কাছে ফেরত পাঠাবে। এই যে কাজটা, এই কাজের মাধ্যমে এই সুইচিং আইসি যেটা আছে, সুইচিং যে আইসিটা আছে, এই আইসিটা মূলত ট্রানজিস্টর টাইপ। এটা মূলত বুঝতে পারবে যে আমাকে কতবার সুইচিং করতে হবে, এবং এই কতবার সুইচিংয়ের উপর নির্ভর করে আমার এটা আউটপুট ভোল্টেজ কত হবে। তো এই জিনিসগুলোকে দেখতে হলে ফার্স্টে আপনার যেটা দেখতে হবে যে এই ক্যাপাসিটারের ভোল্টেজ আছে কিনা, মেইন ভোল্টেজটা আছে কিনা। মেইন এখানে যদি এখানে 400 ভোল্টের 100 ইউএফের একটা ক্যাপাসিটার লাগানো আছে, এখানে আপনি দেখবেন যে 200 ভোল্ট বা 200 প্লাস ডিসি ভোল্টেজ আছে কিনা, অথবা 300 ভোল্ট আছে কিনা, বা যা এই ইনপুট ভোল্টেজ দিবেন সেটা আছে কিনা। ওকে, সেটা আসার পরে দেখবেন যে এই ক্যাপাসিটারের ভোল্টেজ আছে কিনা। এই ক্যাপাসিটারে যদি ভোল্টেজ না থাকে, তাইলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই চপারকে সুইচিং করতেছে যে আইসি, এই আইসিটাকে দেখতে হবে যে এই আইসিটা আসলে খারাপ কিনা। এই আইসিটা যদি এমন হয় যে না, এর আইসি ডাটা শিট অনুযায়ী কাজ করতেছে, তাইলে আপনি যেটা করবেন সেটা হলো এই কাপলারটাকে ভালো করে চেক দিবেন। কাপলারকে মাপতে হয় সেই ধরনের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলে ইউটিউবে ভালো করে সার্চ করে অথবা আমাদের ভিডিও প্লেলিস্টে চেক করে নিতে পারেন। এরপর এই যখন দেখবেন যে ভালো আছে, তখন আপনাকে বুঝতে হবে যে এইটা খারাপ আছে কিনা। এই আইসিটাকে আপনার মাপ দিয়ে দেখতে হবে, অথবা সন্দেহভাজন চেঞ্জ করে নিতে হবে। একে চেঞ্জ করার পরে দেখবেন যে আপনি এই রেজিস্টারের পরে আপনার যে কাঙ্ক্ষিত ভোল্টেজ এইখানে যা ছিল সেই ভোল্টেজটা এখানে আবার আসতেছে কিনা। যদি এখানে না আসে, তাইলে আপনি রেজিস্টারটা চেঞ্জ করবেন। আমরা সেই জিনিসটাই করছি, দেখেন এটাকে চেঞ্জ করছি আর এটাকে চেঞ্জ করছি, আমাদের কমপ্লিট কাজটা আউটপুট হয়ে গেছে এবং আমাদের পাওয়ার সাপ্লাই ওকে হয়ে গেছে। বাট এর বেশি জায়গায় ঘাটাঘাটি করার প্রয়োজন নাই, কারণ খুব বেশি ঘাটাঘাটি আসলে সার্কিটের জন্য বেশি ভালো না, এবং খুব বেশি ঘাটাঘাটি করে কাজ করলে সেই অভিজ্ঞতাটা আসলে খুব বেশি ভালো না। ওকে, তো এই জিনিসগুলোকে আপনারা ফলো করে আমাদের ট্রেনিং সেন্টার থেকে আমরা এই ধরনের সহজ স্টেপগুলো শিখিয়ে থাকি স্টুডেন্টদের, যাতে করে তারা এই ট্রেনিংগুলোকে করে তারা কমপ্লিটলি কাজের সাথে সংযুক্ত হইতে পারে। দেখেন এরকম হাতে ধরে কাজ শেখানোর জায়গা আপনি কোথাও পাবেন না, কোনো জায়গায় পাবেন না যে আপনি এরকম একটা $300-400 একটা পিএলসিকে কীভাবে রিপেয়ার করতে হয় সেটা আপনাকে সে শিখাবে। এরকম ট্রেনিং সেন্টার খুব বাংলাদেশে কম পাওয়া যাবে, এবং আমরাই প্রথম এই জিনিসটা চালু করছি, এবং আমরা চাচ্ছি মানুষ শিখুক। হ্যাঁ, আমাদের এখানে এই প্রত্যেকটা কম্পোনেন্ট কীভাবে মাপতে হবে সেই জিনিসগুলোকে আমরা শিখাই, এবং এই কম্পোনেন্টগুলোর যে কাজ সেগুলো আমরা শিখাই। এবং আমাদের এখানে শুধুমাত্র পিএলসি, এইচএমআই, বিএফডি এই টাইপের না, আমরা চাচ্ছি এখন অটোমেশনের সাথে সাথে আমরা যে আবাসিকে যে ইলেকট্রনিক্স কাজগুলো আছে, যেমন হোম অ্যাপ্লিকেশনগুলো, স্মার্ট ফ্রিজ, এসি, এই ধরনের সার্কিটগুলোকে নিয়েও আমরা ট্রেনিং করাচ্ছি। আমাদের ব্যাচ অলরেডি রানিং হচ্ছে। তো দোয়া করবেন সবাই, আর আমাদের সাথে থেকে এই কাজগুলোকে আপনারা সহজেই শিখতে পারেন এবং ইন্ডাস্ট্রিতে নিজের বেস্ট ক্যারিয়ার করতে পারেন। আমি অনেক গর্ব করে বলতে পারি যে আসলে ইলেকট্রনিক্স কাজ এমন একটা কাজ যার মাধ্যমে আপনি কখনোই নিজেকে ব্যর্থতা আপনার কখনোই আসবে না, এবং ইলেকট্রনিক্স কাজ করে আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। এরকম রেকর্ড নাই যে ইলেকট্রনিক্স কাজ জানে এবং সে প্রফেশনালি সময়ের সাথে কাজ জানে, যেই কাজটা করলে ভ্যালুয়েবল সেই ধরনের কাজ জানে, এবং তিনি খারাপ অবস্থায় আছে তার ক্যারিয়ার নিয়ে, এরকম রেকর্ড আমি দেখিনি বা পাইনি। ওকে, তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।